আচ্ছা, সো আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আসলে কি? দেখেন, সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আশা করি, হ্যাঁ? জি, শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, ইন্টারনেটের সাথে যুক্ত যে কোনো মিডিয়া, যে কোনো টুল ইউজ করে আমরা যখন মার্কেটিং করব সেটাকেই আমরা বলি ডিজিটাল মার্কেটিং। ইন্টারনেটের সাথে কি কি যুক্ত আছে আপনারা বলেন? সোশ্যাল মিডিয়াগুলো ইন্টারনেটের সাথে যুক্ত, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ইউটিউব। আচ্ছা, সার্চ ইঞ্জিনগুলো ইন্টারনেটের সাথে যুক্ত। সার্চ ইঞ্জিন মানে গুগল, ইয়াহু, বিং ইত্যাদি। অ্যান্ড্রয়েড অ্যাপগুলো ইন্টারনেটের সাথে যুক্ত, বিভিন্ন ওয়েবসাইটগুলো ইন্টারনেটের সাথে যুক্ত। ইন্টারনেটের সাথে যুক্ত যে কোনো মিডিয়া, যে কোনো টুল ইউজ করে যখন আমরা মার্কেটিং করব সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ফাইন। আচ্ছা, এখন এই ডিজিটাল মার্কেটিং এটা আমাদের কেন শেখা দরকার, এটা নিয়ে আমি গত ক্লাসে আপনাদের সাথে কিছু বিষয় আলোচনা করেছি। এখানে একটু দেখেন, ওয়ার্ল্ডের পপুলেশন এখন প্রায় 7.91 বিলিয়ন, প্রায় 800 কোটি। এর মধ্যে মোবাইল ফোন ইউজার হচ্ছে 531 কোটি। এর মধ্যে ইন্টারনেট ইউজার হচ্ছে 495 কোটি। সোশ্যাল মিডিয়া ইউজার হচ্ছে 462 কোটি। বেশিরভাগ মানুষ এখন অনলাইনে যুক্ত। যেহেতু বেশিরভাগ মানুষ এখন অনলাইনে যুক্ত, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং করার জন্য যে উত্তম একটা প্ল্যাটফর্ম সেটা কিন্তু এখন তৈরি হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন মানুষ যেহেতু অনলাইনে অ্যাক্টিভ, তাই আমাদের মার্কেটিংও কি হচ্ছে? অনলাইনে হচ্ছে। একটা অফিসে যদি আধা ঘন্টা ইন্টারনেট না থাকে ওই অফিসের কাজ বন্ধ হয়ে যায়। আমরা আপনাদের ক্লাস নিচ্ছি, আপনারা কিভাবে আমাদের সাথে যুক্ত বলেন তো? ইন্টারনেটের মাধ্যমে যুক্ত, তাই না? জি ইন্টারনেটের জি মাধ্যমে ভাইয়া। যুক্ত। এখন কি এমন অফিস আছে, এমন ব্যাংক আছে, এমন ইন্স্যুরেন্স আছে, এমন শেয়ার বাজার আছে, এমন ইউনিভার্সিটি আছে যেখানে ইন্টারনেটের প্রয়োজন নাই? নাই। তাহলে সব জায়গায় কি এখন ইন্টারনেট প্রয়োজন? আচ্ছা, কার জন্য মাইকটা মিউট করা না, একটু কষ্ট করে মাইকটা মিউট করবেন প্লিজ। আচ্ছা, কেউ আসছেন আমার? সো এখন যেহেতু সবকিছু ইন্টারনেটের সাথে যুক্ত, ডিজিটাল মার্কেটিং করার জন্য একটা উত্তম প্ল্যাটফর্ম কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমরা দেখি ডিজিটাল মার্কেটিং এর কি কি প্রকারভেদ আছে। এর মধ্যে এক নম্বরে আমরা দেখি ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পে পার ক্লিক, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দেখেন, আমরা অনেক বেশি সোশ্যাল মিডিয়া ইনভলভড। আমরা সবসময় সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন চেক করি, হোয়াটসঅ্যাপের মেসেজ চেক করি, ফেসবুকের নোটিফিকেশন চেক করি, মেসেঞ্জার চেক করি ইত্যাদি। কিন্তু প্রফেশনাল কমিউনিকেশন কি মেসেঞ্জারে হয়? প্রফেশনাল কমিউনিকেশন কি হোয়াটসঅ্যাপে হয়? কোথায় হয় বলেন তো? থ্রু মেইল। মেইল। তাহলে আমি যদি বলি আপনি কোথাও জবে জয়েন করবেন, ওই কমিউনিকেশনটা, অ্যাপয়েন্টমেন্ট লেটার, এটা কি কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে দেয় না মেইলে দেয়?
মেইলে দেয়। মেইলে। আপনি কোথাও অ্যাপ্লাই করবেন, কোথায় করেন? মেইলে করেন, ঠিক আছে? অর্থাৎ প্রফেশনাল কমিউনিকেশন গুলো হয় মেইলে। বিজনেস টু বিজনেস, এক বিজনেস আরেক বিজনেসের সাথে যোগাযোগ করে মেইলে। তাহলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ইমেল মার্কেটিংটা অনেক বেশি জনপ্রিয়। আমরা যেমন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ প্রচুর চেক করি, তারা মেইলটাকে গুরুত্ব সহকারে চেক করে। সো ইমেল মার্কেটিং নিয়ে আমরা একটা বিস্তারিত ক্লাস দেখব, ঠিক আছে? আমরা আসছি এই টপিকে। আসি সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি বিষয়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা উত্তম উদাহরণ আমরা দিতে পারি, আপনাদেরকে দিই। আপনারা এমন কেউ নাই যার সোশ্যাল মিডিয়া নাই, সোশ্যাল মিডিয়া ইউজ করেন না। এর মধ্যে অনেকেই আপনারা কোরাস টেস্টের একটা অ্যাড দেখেছেন, তাই না? কোরাস টেস্টের একটা ফর্ম ফিল আপ করেছেন, কিংবা কোরাস টেস্টের ফোন নাম্বারে একটা ফোন দিয়েছেন, অনেকেই দিয়েছেন, তাই না? ইয়েস। এটা কিভাবে সম্ভব হয়েছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যেমন ফেসবুক, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম ইত্যাদি ইত্যাদিতে মার্কেটিং করা হচ্ছে। আপনারা সেখান থেকে বিভিন্ন জায়গায় ফোন দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন, ফর্ম ফিল আপ করছেন। সো ফেসবুক ছাড়াও অসংখ্য সোশ্যাল মিডিয়া আছে। যেহেতু মানুষ এখন দিনের বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়ায় স্পেন্ড করে, তাই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা এখন খুব বেশি জনপ্রিয়। আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর বিস্তারিত ক্লাস দেখব। আচ্ছা, একটা মানুষ এক মাসে কতক্ষণ সময় কোন সোশ্যাল মিডিয়া ইউজ করে আমরা দেখি। সবচেয়ে বেশি মানুষ টাইম স্পেন্ড করে ইউটিউবে। মাসে 23 ঘন্টা, 23.7 ঘন্টা হচ্ছে ইউটিউবে স্পেন্ড করে। ফেসবুকে স্পেন্ড করে 19 ঘন্টা সামথিং, হোয়াটসঅ্যাপে স্পেন্ড করে 18 ঘন্টা সামথিং মাসে। এরপর ইনস্টাগ্রাম, এরপর টিকটক। দেখেন এখন টিকটক বেড়ে গেছে 19.6, ইনস্টাগ্রামের চেয়ে টিকটক বেড়ে গেছে, দেখছেন? মেসেঞ্জার, তারপরে হচ্ছে আপনার দেখেন টুইটার, টেলিগ্রাম। এটা হচ্ছে গ্লোবাল একটা রেজাল্ট, এখানে আমাদের সাথে মিলালে হবে না, আমাদের শুধু বাংলাদেশের পার্সপেক্টিভ মিলালে হবে না, গ্লোবাল একটা রেজাল্ট। তাহলে মানুষ প্রচুর পরিমাণে এখন অনলাইনে অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়ায় টাইম স্পেন্ড করছে। ইমেল মার্কেটিং আপনাদেরকে বলছি। ইমেল মার্কেটিং আপনি কি করতে পারেন? অসংখ্য মানুষকে একই টাইমে একটা মেইল পাঠাতে পারেন, অসংখ্য মানুষকে, যেটা পার্সোনাল জিমেল দিয়ে সম্ভব না। যেমন আমি একটা উদাহরণ দেখাই। আমি যদি আমার একটা ইমেলে যাই, ধরেন দেখেন, এখানে যখন আমি আসছি এই প্রমোশন ফোল্ডারে আমরা অসংখ্য ইমেল পাবো। এই প্রমোশন ফোল্ডারে দেখেন, এই যে এখান থেকে আমাকে যে মেইলটা করা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে একটা প্রমোশনাল মেইল। এখান থেকে দেখেন, আমরা এখান থেকে যদি যাই, আমরা প্রমোশন ফোল্ডারে অলওয়েজ হচ্ছে আমাদের এই মেইলগুলো থাকে। আমাদের প্রমোশন ফোল্ডারে আসি, এরপর দেখেন এখানে আমরা যাই, এসিএম রাজ থেকে দেখেন একটা মেইল আসছে। এটাও হচ্ছে কি একটা প্রফেশনাল ইমেল। এখানে কি করা হয়? অসংখ্য মানুষকে একই সাথে মেইল পাঠানো হয়, প্রত্যেকটার একটা কি করা হয়? সুন্দর সুন্দর টেমপ্লেট ইউজ করে মেইলগুলো পাঠানো হয়, ঠিক আছে? এখান থেকে দেখেন যে মেইলগুলো পাঠানো হচ্ছে, এগুলো সব ইমেল মার্কেটিং এর ফলে প্রমোশনাল মেইলগুলো পাঠানো হচ্ছে। আমরা একই সাথে অসংখ্য মানুষকে এরকম চমৎকার চমৎকার ফরম্যাট তৈরি করে মেইল করতে পারবো। আমরা এই যে এখান থেকে আরো মেইল দেখতে পারি, এই যে এই ধরনের চমৎকার ফরম্যাট তৈরি করে ইমেল করতে পারবো, ঠিক আছে? এই যে
আমরা ফরম্যাট তৈরি করে করে আমরা মেল করতে পারবো। এই যে। So, এই মেলগুলো কিভাবে করে এগুলা হচ্ছে আমরা ইমেল মার্কেটিং এ শিখব। ঠিক আছে, এরপর আসি এই ইমেলগুলা করতে হলে আমাদের কিছু টুল ইউজ করতে হয়, সেটা বলবো। দেখেন, ইমেল ইউজার 2019 সালে যেটা ছিল 3,930 মিলিয়ন, 2023 সালে সেটা হয়ে গেছে 4,371 মিলিয়ন। তাহলে ইমেল ইউজার কিন্তু ডে বাই ডে বাড়ছে। প্রায় 430 কোটিরও বেশি মানুষ এখন ইমেল ইউজ করে। ঠিক আছে, দেখেন, ইমেল মার্কেটিং করতে হলে আমাদের কিছু প্রসেস মেনটেন করতে হয়, এটা আমরা দেখব, এবং কিছু টুল ইউজ করতে হয়। আমি কয়েকটা টুলের সাথে আপনাদেরকে পরিচয় করায় দিই, যেমন হচ্ছে মেইলচিম্প। এটা হচ্ছে ইমেল মার্কেটিং করার জন্য একটা টুল। মেইলচিম্প, এটা আপনাদেরকে দেখাবো এই মেইলচিম্পের মাধ্যমে কিভাবে আমরা প্রমোশনাল ইমেলগুলো সেন্ড করতে পারি অসংখ্য মানুষকে একই টাইমে। তারপর হচ্ছে আপনার গেট রেসপন্স, এটা দিয়ে ইমেল মার্কেটিং করা যায়। তারপর হচ্ছে আপনার aweber.com, এটা দিয়ে ইমেল মার্কেটিং করা যায়। সো বিভিন্ন ধরনের হচ্ছে ইমেল মার্কেটিং এর প্ল্যাটফর্ম আছে, তো আমরা যে কোনো একটা শিখলেই বাকিগুলো এমনিতেই পেরে যাব। আচ্ছা, এগুলো আমরা ক্লাসে বিস্তারিত দেখব। এরপর আসি সার্চ এই ইঞ্জিন। টুলগুলো কি ভাইয়া ফ্রি? এই টুলগুলো কি আমরা ফ্রি ইউজ করতে পারবো? সবগুলা ফ্রি না, যেমন মেইলচিম্পটা ফ্রিতে ইউজ করতে পারবেন, বাকিগুলাতে আপনার পেইড ভার্সন লাগবে। সবগুলা টুলেরই মানে মেইলচিম্পেরও আবার পেইড ভার্সন আছে। ফ্রি ভার্সনে যেমন আপনি 500টা মেইল পাঠাতে পারেন একই টাইমে, পেইড ভার্সন নিলে এই লিস্টিংটা আরো বড় করতে পারবেন। ঠিক আছে, এরপর আসি আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। হোয়াট ইজ এসইও? আমরা আসি, ধরেন লিখলাম আমি লিখলাম বেস্ট কলাপসেবল কাটিং বোর্ড। দেখেন, লিখার পর এখানে কিন্তু বেশ কিছু রেজাল্ট চলে আসলো, তাই না? এখানে বেশ কিছু রেজাল্ট চলে আসলো। এখন এইটা লিখার পর যে রেজাল্টগুলো চলে আসলো, এখান থেকে কে গেইনার? যারা গুগলের প্রথম পেজে আছে তারাই, তাই না? গুগলের প্রথম পেজ ছাড়াই, যে প্রথম পেজ শেষ, এইবার নিচের দিকে অসংখ্য রেজাল্ট আছে। তৃতীয় পেজে গেলে আরো রেজাল্ট আছে, চতুর্থ পেজে গেলে আরো রেজাল্ট আছে। এখন আপনি বলেন তো, মানুষ নরমালি কোন রেজাল্টে ক্লিক করবে? প্রথম পেজের রেজাল্টে ক্লিক করবে, তাই না? এই যে প্রথম পেজের রেজাল্টই তো মানুষ ক্লিক করবে। Yes. তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে কি? একটা কিওয়ার্ডের এগেইনস্টে, এটা একটা কিওয়ার্ড, মানে যেটা লিখে মানুষ সার্চ করে, এটাকে একটা কিওয়ার্ড, একটা কিওয়ার্ডের এগেইনস্টে যখন আপনি একটা ওয়েবসাইটকে গুগলের প্রথম পেজে নিয়ে আসতে পারবেন, এই প্রসেসটাকে আমরা কি বলি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। ঠিক আছে, যেমন গত ক্লাসে আমার প্রোফাইলটা দেখাইছি, এটা কিভাবে করছি? জাস্ট এসইও করছি, তাই না? সো গুগলের প্রথম পেজে যদি বা সার্চ ইঞ্জিনের প্রথম পেজে যদি আপনার কন্টেন্টটাকে নিয়ে আসতে না পারেন, তাহলে আপনার সেল হবে না, আপনার ওয়েবসাইটে ভিজিটর আসবে না, আপনার প্রোডাক্ট কেউ খুঁজে পাবে না, আপনার সার্ভিস কেউ খুঁজে পাবে না। ঠিক আছে, তাহলে এই ফুল প্রসেসটা আমরা কিন্তু এই কোর্সে দেখবো, কিভাবে একটা ওয়েবসাইটের এসইও করতে হয়। এসইও করা একটা লেন্দি প্রসেস, এর কোনো শর্টকাট নাই। আচ্ছা, এটা একটা টেকনিক্যাল পার্ট। এখন সার্চ ইঞ্জিন কোনগুলো এটা আমাদের জানতে হবে। আচ্ছা, কার মাইকটা মিউট না, একটু কষ্ট করে মাইকটা মিউট রাখতে হবে। তৌফিক ভাই, মাইকটা মিউট রাখবেন প্লিজ। আচ্ছা, সো
এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। আমরা তাহলে দেখব কিভাবে এই সার্চ ইঞ্জিনগুলোতে আমরা আমাদের সাইটকে র্যাঙ্ক করাতে পারি। সো গুগল ছাড়াও আরো অসংখ্য সার্চ ইঞ্জিন আছে। আপনারা তো সবাই গুগলের সাথে পরিচিত, তাই না? যেমন এটা হচ্ছে গুগলের ইন্টারফেস। গুগল ছাড়াও সার্চ ইঞ্জিন হচ্ছে yahoo.com। গুগল ছাড়া সার্চ ইঞ্জিন হচ্ছে আপনার ecosia.com। গুগল ছাড়া সার্চ ইঞ্জিন হচ্ছে আপনার bing.com ইত্যাদি বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন কিন্তু আছে। আচ্ছা, আরো সার্চ ইঞ্জিন আছে হচ্ছে আপনার baidu.com। এটা চায়নাদের। আরো আছে আপনার DuckDuckGo। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন, ঠিক আছে? এই সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে সবচেয়ে বেশি মার্কেট শেয়ার কার? গুগলের। একসময় ইয়াহু ছিল সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন, এখন কিন্তু সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল, ঠিক আছে? সো গুগলকে স্ট্যান্ডার্ড ধরে এসইও করলে সব জায়গায় আমরা কি করতে পারি? র্যাঙ্ক করতে পারি। আরো অসংখ্য সার্চ ইঞ্জিন আছে। আচ্ছা, এখন দেখেন কোন সার্চ ইঞ্জিনের মার্কেট শেয়ার কতটুকু বলেন তো? সবচেয়ে বেশি মার্কেট শেয়ার কার? গুগলের। কত পার্সেন্ট? 91.42, মানে 100 জনের মধ্যে 91.42 91, প্রায় 91% হচ্ছে গুগলের। এরপরে বিং, দ্বিতীয় সর্বোচ্চ বিং। বিং কার জানেন? মাইক্রোসফটের। এরপরে হচ্ছে বাইডু, এরপরে হচ্ছে ইয়াহু, এরপরে ইয়ান্ডেক্স। কিন্তু একসময় কিন্তু ইয়াহু ছিল টপে। এখন কিন্তু দেখেন ইয়াহু প্রায় তলানিতে। গুগলের সাথে কেউ পারে না। তবে রিসেন্টলি আবার একটু উঠবে। কে উঠবে জানেন? এই যে এটা বিং, ও একটু বাড়বে। বিং কার প্রতিষ্ঠান? মাইক্রোসফটের। এই যে এটা আমি প্লাস দিয়ে দেখালাম, এটা প্লাস হবে। এক সময় না এক সময় এটা বাড়বে, দেখবেন 1 বছরের মধ্যেও বেড়ে যাবে। তো ওরা নতুন একটা চুক্তি করছে ওপেন এআই এর সাথে, বলবো না সময় পেলে একদিন। ওদের মার্কেট শেয়ার দেখবেন এখন হুড় হুড় করে বাড়বে। আচ্ছা, সো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? এই সার্চ ইঞ্জিন গুলাতে আপনার কন্টেন্টকে, আপনার প্রোডাক্টকে, আপনার সার্ভিসকে প্রথম পেজে নিয়ে আসা, ঠিক আছে? এরপর আসি পে পার ক্লিক। এটা কি? পে পার ক্লিকের আরেকটা নাম হচ্ছে গুগল অ্যাডস, ঠিক আছে? গুগল অ্যাডস। যেমন আমি যদি একটু গুগলে সার্চ করি, ওয়েব হোস্টিং লিখে আমি গুগলে সার্চ করলাম, দেখেন এখানে আমি যে রেজাল্টগুলো পাচ্ছি, বলেন তো এটা কি এসইও রেজাল্ট? কে বলতে পারবেন এগুলো কি এসইও রেজাল্ট? জি। এগুলো এসইও রেজাল্ট না। এখানে কি লেখা ছোট্ট করে দেখেন তো? অ্যাড, এডি। অ্যাড। এটা অ্যাড, এটা কি এসইও রেজাল্ট? না। এসইও করতে গুগলে অ্যাড দিতে হয় না। ভালো করে পার্থক্যটা দেখেন। এসইও করতে গুগলে অ্যাড দিতে হয় না। যারা গুগলে অ্যাড দেয় তাদের এসইও করা লাগে না। এসইও না করেই তারা র্যাঙ্ক পেতে পারে। কি করবেন? গুগলকে টাকা দিবেন। গুগলকে টাকা দিলে গুগল আপনাকে র্যাঙ্কিং এ নিয়ে আসবে। বুঝতে পেরেছেন কথা? জি। আচ্ছা, তাহলে এইগুলা হচ্ছে গুগল অ্যাডস। পিপিসি বলছি না? পে পার ক্লিক। পে পার ক্লিক মানে হচ্ছে ক্লিক প্রতি টাকা দিতে হবে। গুগল অ্যাডস এর বৈশিষ্ট্য হচ্ছে পিপিসি, পে পার ক্লিক। এখানে কেউ ক্লিক করলে তাকে গুগল ক্লিক প্রতি চার্জ করে। এই জন্য এটার নাম পে পার ক্লিক। এটাকে আমরা গুগল সার্চেরও বলি,
দেখেন এই জায়গায় ক্লিক করলে তার টাকা কাটবে ব্লু হোস্টের, এখানে ক্লিক করলে top10.com এর টাকা কাটবে, এখানে ক্লিক করলে ইন্টার সার্ভারের টাকা কাটবে। ঠিক আছে, ঠিক আছে। এখন তাহলে এই অ্যাডগুলাকে আমরা বলবো পিপিসি। এটা এসইও করা লাগে না। পিপিসি মানে হচ্ছে গুগলকে টাকা দিয়ে র্যাঙ্কিং এ আসা। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। মানে যে এখানে মানে ক্লিকটা কি ক্লায়েন্ট মানে আমাদের মতো যারা গুগল সার্চ করতেছে তারা করবে? হ্যাঁ, তাহলে মানে এই যে লিস্টটা, মানে ধরেন ক্লিক করার জন্য তো এটা সামনে আসতে হবে, তখন আমি ক্লিক করব। জি। কিন্তু যদি আমি মানে ক্লিক করার পরে সে হচ্ছে পে করে, তাহলে এখানে যে লিস্টটা আছে এই লিস্টটা কিসের ভিত্তিতে হচ্ছে? কোন লিস্টটা ভাইয়া আপু? মানে এই যে ফার্স্টে মানে সার্চ করার পরে এই যে লিস্ট আসলো না, প্রথম থেকে একটা দুইটা তিনটা এভাবে অনেকগুলা ওয়েবসাইটই তো আসছে, মানে এই সিরিয়ালটা কিভাবে হয়েছে ওদের, আচ্ছা, মানে এই আপনি র্যাঙ্কটা বলতেছেন কিভাবে পাইছে? সবাই তো টাকা দিছে, তাইলে ব্লু হোস্ট কেন প্রথমে, টপ 10 কেন সেকেন্ডে, ইন্টার সার্ভার কেন হ্যাঁ থার্ডে? এটা হ্যাঁ বলতে ভাইয়া চাচ্ছেন? এটাই। আচ্ছা, এটা গুগল অ্যাডস এর ক্লাসে আমি বিস্তারিত বলবো, এখন শর্টকাট বলি। গুগল দুইটা জিনিস দেখে, একটা দেখে কে কত বেশি টাকা দিছে, আর 2 নাম্বার বিষয় দেখে কার ওয়েবসাইটের কোয়ালিটি কত ভালো। ঠিক আছে, এটার ভিত্তিতে প্রথম দ্বিতীয় তৃতীয় নির্ধারিত হয়, কে কত বেশি বিট করছে ইনফ্যাক্ট গুগলে, আর 2 নাম্বার হচ্ছে কার ওয়েবসাইটের কোয়ালিটি কত ভালো। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এটা আমরা সার্চের ক্লাসে আরো বিস্তারিত বলবো, আমরা কি কি বিষয় দেখে কোয়ালিটিতে। হ্যাঁ, কত টাকা চার্জ করতে পারে আমাদের ক্লিক প্রতি, এটাও আমরা দেখবো গুগল অ্যাডসের ক্লাসে। আচ্ছা, এবার আসি। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমি যে আপনাদের এখন ক্লাস নিচ্ছি আর আপনারা আমার ক্লাস করতেছেন, এটা কি গুগল জানে? জি ভাইয়া জানি। জি জি অবশ্যই ভাইয়া জানি। জানে। জানে তো, গুগল মিটে করছি ক্লাস, গুগল নিশ্চয়ই জানে, কারণ আমরা গুগল জিমেল দিয়ে তো ঢুকেছি। রাইট, তো আমরা গুগল মিটে ক্লাস করছি, জিমেল ইউজ করছি, তার মানে গুগল কি এটা ডেফিনেটলি জানে। এবার বলেন তো, আমাদের বয়স কত এটা গুগল জানে? জি জানে। আমরা কোথায় থাকি এটা গুগল জানে? জি জানে। জানে ভাইয়া। জানবে। আচ্ছা, তাহলে আমাদের ফ্রেন্ড সার্কেল কারা এটা গুগল জানে? সব জানে। জি। আমার ডিভাইসে আমার যত ইনফরমেশন আছে সবই গুগল জানে। আমার প্রত্যেকটা তথ্য গুগলের কাছে আছে। ফাইন, আপনারা তো সবই পারেন, আমি কি শিখাবো, আমি তো এটাই চিন্তা করতেছি। আচ্ছা, তাহলে আর একটু কঠিন করে বলি না। আচ্ছা বলেন তো, আপনি আজকে দারাজের ওয়েবসাইটে গেছেন, দারাজের ওয়েবসাইট থেকে আপনার জিমেল ইউজ না করে অন্য মেল ইউজ করছেন, জিমেল ইউজ করেন নাই, অন্য কোনো মেল ইউজ করছেন, তারপর দারাজ থেকে আপনি আজকে একটা নতুন টি শার্ট কিনছেন, এটা গুগল জানে? জি ভাইয়া জানবে তো, কারণ আমরা গুগল ব্রাউজ করে তারপর ওটা কিনবো। না না, আপনি গুগলের কোনো ব্রাউজারও ইউজ করেন নাই, আপনি মজিলা ফায়ারফক্স ইউজ করছেন। জি ভাইয়া জানে তো। ভাই ওদের তো হচ্ছে ডিভাইস ট্র্যাক করে জানতে পারে, মানে সেম ডিভাইসে যদি আমার দুইটা মেল ইয়ে থাকে বা দুইটা আপনি আমি আইফোন ইউজ ওই করছেন, সেম গুগলের কোনো ইয়ে সার্ভিস ইউজ ব্যবহার করি। করেন নাই, দেখেন আপনি গুগলের কোনো সার্ভিস ইউজ করেন, আপনি আইফোন না না ইউজ ভাই, করছেন। গুগল সার্ভিস না, মানে আমি যে ডিভাইসটা দিয়ে আমি গুগল সার্চ করব, ঠিক সেম ডিভাইসটা যদি আমি ইউজ করি, মানে ওই ডিভাইসের ইনফরমেশন তো ওদের কাছে অলরেডি আছে, তাহলে ওই ডিভাইস দিয়ে আমি কি করতেছি ওইটারও ইনফরমেশন না, ওদের কাছে আপনি থাকবে। গুগলে সার্চই করেন নাই, আমার কথা বুঝে নাই, গুগলের কোনো কিছু ইউজ করতেছেন না, আপনি ডাইরেক্ট দারাজ.com লিখে ঢুকছেন মজিলা ফায়ারফক্স দিয়ে। দারাজ ফোনটাও ওয়েবসাইট আপনার গুগল। ডট কম তো ভাইয়া গুগল থেকেই মানে ইয়ে নেওয়া, ওদের অ্যাক্সেস নেওয়া ওদের। কি অ্যাক্সেস নেওয়া গুগল থেকে? daraz.com গুগল থেকে কি অ্যাক্সেস নেওয়া? মানে ওদের ডোমেন হোস্টিং যা আছে ওগুলো তো সব গুগল থেকে ডোমেন হোস্টিং access নেওয়া। গুগল কি ডোমেন বিক্রি করে? করে না, ডোমেন হোস্টিং বিক্রি করে অন্যান্য কোম্পানি। তার মানে আপনারা ভাইয়া, কি এটা আপনারা কি ক্লিয়ার না ভাইয়া, এটা ক্লিয়ার না আমার কাছে। আচ্ছা,
জিনিসটা কি এরকম যে আমি যেখানে যে সার্চ ইঞ্জিন সার্চ করব শুধু সেই জানবে? না, এটা হতে পারে। যার ব্রাউজারে সার্চ করবেন সে তো জানবেই মাস্ট। হ্যাঁ হ্যাঁ, এখন সেখানে যদি আমি ইয়াহু, ভাইয়া তাহলে তো ইয়াহু জানবে, আমার Google কাছে জানবে। ভাই আমার মনে হয় আইপি অ্যাড্রেসের মাধ্যমে জানবে। আপনি তো গুগলের কোনো কিছু ইউজ করছেন না, না গুগলের আইফোন ইউজ করছেন, গুগলের ব্রাউজারও ইউজ করছেন না, গুগলের মেইলও ইউজ করছেন না, গুগলের ফোনও ইউজ করছেন না, ঠিক আছে? গুগলে সার্চও করছেন না, ডাইরেক্ট daraz.com লিখছেন, মানে গুগলের কোনো কিছু ইউজ করছেন না, তাহলে সে কিভাবে আপনার আইপি অ্যাড্রেস ট্র্যাক করবে? আমি কি হয়তো বুঝাতে পারিনি এই কথাটা, বুঝতে পারছেন কিনা আমার লজিকটা? জি ভাই, লজিক বুঝতে পেরেছি, বুঝতে কিন্তু পারছি, অ্যান্সারটা আমরা জানি না। answerটাও জানা নাই। আচ্ছা এটা কি এআই এর মাধ্যমে জানা সম্ভব? আচ্ছা, আমি বলি তাইলে, দেখেন, আপনি গুগলকে যতভাবে অ্যাভয়েড করবেন করে এবার দারাজ থেকে কোনো কিছু করলেন, আপনি আইফোন ইউজ করছেন, অ্যান্ড্রয়েড ইউজ করেন নাই, আপনি গুগলের ব্রাউজার ইউজ করেন নাই, মজিলা ফায়ারফক্স ইউজ করছেন, আপনি গুগলে কোনো সার্চও করেন নাই, ডাইরেক্ট daraz.com লিখছেন, তাও গুগল জানে। কিভাবে জানে? প্রত্যেকটা ওয়েবসাইট তার ওয়েবসাইটের ডেটা দেখার জন্য একটা টুল ইউজ করে, ওই টুলের নাম হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। বুঝতে পারছেন? ওই গুগল অ্যানালাইটিক্সে বলে দেয় এই ওয়েবসাইটে, দারাজের ওয়েবসাইট ইউজ করতেছেন, গুগল অ্যানালাইটিক্স বলে দেয় আজকে কিন্তু ইমরান ভাই দারাজের ওয়েবসাইটে প্রবেশ করছে, এই প্রোডাক্টে ক্লিক করছে, এই প্রোডাক্ট পারচেস করছে, সব ট্র্যাক করতে পারে। বুঝতে পারছেন? প্রত্যেকটা ওয়েবসাইট গুগল অ্যানালাইটিক্স ইউজ করে। অ্যানালাইটিক্স ওয়েবসাইট একটা জালের মতো, এইটা দিয়ে কি করে, কে ওয়েবসাইটে আসলো, কে গেল, কে কোথায় ক্লিক করলো, কে কোন প্রোডাক্ট কিনলো, সব ট্র্যাক করতে পারে। আচ্ছা, তাহলে তো ভাই এটা ডাটা অ্যানালাইসিস এর সাথে সংযুক্ত, তাই না? হুম, অবশ্যই ডিজিটাল মার্কেটিং অনেক ডেটা অ্যানালিসিসের কিছু আছে। আচ্ছা, এরপরে আসি। কিন্তু অন্য কোম্পানি কি দেবে তাদের ডাটা অ্যাক্সেসের জন্য গুগলকে পারমিশন? অবশ্যই দিবে, উদার চিত্তে দিবে, শুধু দিবে না, উদার চিত্তে দিবে। কারণ কি? কারণ আমার ডেটা দরকার, আমার ডেটা ভিজুয়ালাইজ করা দরকার, ডেটা পাওয়া দরকার। আমি তো চাইলেই আমার ওয়েবসাইটের সব ভিজিটরকে ট্র্যাক করতে পারবো না, এই প্রযুক্তি আমার নাই। এটা কার কাছে আছে? গুগলের কাছে, গুগল ট্র্যাক করতে পারবে। গুগল এই প্রযুক্তির সহায়তা আমাকে দিচ্ছে মাগনা। আমি তো দেখবো কে কে আসছে আমার ওয়েবসাইটে, কে কে আসছে, এই ডেটা ধরে ওদেরকে আবার অ্যাডও রান করতে পারবো। জুবাইর ভাই আমার ওয়েবসাইটে আসছিল, এই জন্য জুবাইর ভাইকে আমি অ্যাড দেখাবো, এটাও করা যায়। তাহলে এটা আমি নিব না, এই চান্স? আমার ওয়েবসাইটে কারা কারা আসছিল তাদেরকে পুনরায় অ্যাড দেখানোর চান্স, এই জন্য গুগল অ্যানালাইটিক্স ইউজ করতে হবে। বুঝতে পেরেছেন? এখানে বস হচ্ছে গুগল, রাইট? সবার বস। কারো কনফিউশন আছে আমার কথায়? কনফিউশন থাকলে কনফিউশন দূর করে দিয়ে দেন। আচ্ছা, আপনাদেরকে চ্যাট বক্সে একটা লিংক দিয়েছি, সবাই একটু লিংকে প্রবেশ করেন তো, আমার একটা ওয়েবসাইট, সবাই একটু প্রবেশ করেন। সবাই কয়েকদিন আগে আপনার অনেকগুলো ব্লগ পড়েছি আমি আপনার এই পড়েছেন? ওয়েবসাইট থেকে। জি ভাই। ফাইন। আচ্ছা, সবাই একটু আমার ওয়েবসাইটে যান তো, সবাই যান, একটু রিল টাইমে যাই দেখি। সবাই গেছেন? সবাই যান, কেউ বাদ যাবেন না, বাদ গেলে আমি বলে দিব কে বাদ গেছেন। বেশিরভাগই ডেস্কটপে। এই ফোন থেকে কে গেছেন বলেন তো, একজন ফোন থেকে আসছেন, কে আসছেন বলেন? ফোন থেকে আমার লগ ইন করা, বাট লিংকে ঢুকি নাই। না, একজন ফোন থেকে গেছেন, একজন বা দুইজন গেছেন এখন বলেন। এই যে দুইজন বলে দিছে, দেখছেন? আপনারা ফোন দিয়ে কিন্তু ক্লাস করতেছেন, এটা ঠিক না, ক্লাস করতে হবে পিসি দিয়ে বা ল্যাপটপ দিয়ে। আচ্ছা, এবার একটু বলেন তো সত্যি কথা, সিলেট থেকে কে আছেন? সিলেট থেকে কে আছেন এই মুহূর্তে সিলেটে বসে আছেন?
এই, আছেন একজন, শব্দ করতেছেন না। আপনারা সার্ভিস পেজে কে গেছেন আর অ্যাবাউট আস পেজে কে গেছেন? বলেন অ্যাবাউট আস পেজে কে গেছেন? এই যে একজন অ্যাবাউট আস পেজে আছেন, 6 জন আছেন সার্ভিস পেজে। বলেন ভাইয়া আমি আছি সার্ভিস পেজে। অ্যাবাউট আসে কে আছেন বলেন? আচ্ছা, অন্য কোনো পেজে যান তো, আপনার অন্য পেজে যান, এক একজন এক এক পেজে যান। কন্টাক্ট আসে কে গেছেন? জি ভাই আমি। এই যে অন্যান্য পেজে যান, ব্লগে যান, ব্লগে গিয়ে বিভিন্ন ব্লগে ক্লিক করেন দেখি। ভাইয়া এক্সকিউজ মি, কোন পেজে যেতে হবে? আমি তো পেজে ঢুকতে পারছি না। যে কোনো পেজে যান, ওই যে মিটে লিংক দিয়েছি। আমি এখনো ওই যে গুগল মিটেই আছি। মিটের চ্যাট বক্সে, এই যে দেখেন চ্যাট বক্সে লিংক দিয়েছি এই যে। আচ্ছা আচ্ছা, জি জি ঠিক আছে, এখানে ক্লিক করলেই হবে। হ্যাঁ, ক্লিক করলে হবে। আচ্ছা, গুগল কোর অ্যালগরিদম আপডেট, এটা থেকে আসছেন। জি ভাইয়া আমি। এই যে দেখছেন ডিজিটাল মার্কেটার, এই পেজে কে আসছেন? ডিজিটাল মার্কেটার হতে চাইলে কি করতে হবে? এই পেজে কে আসছেন? ভাইয়া আমি। এবার বলেন, এটা গুগল অ্যানালাইটিক্স। এবার আপনাদের অ্যাক্টিভিটিস কি গুগল জানে? জি ভাইয়া সবই জানি। অবশ্যই জানি, অবশ্যই জানি। আচ্ছা, আমরা যে বিভিন্ন জায়গায় লোকেশন খোঁজার ক্ষেত্রে একটা অ্যাপ ইউজ করি, ওই অ্যাপটার নাম কি? ম্যাপ। গুগল ম্যাপ। গুগল ম্যাপ। এটা কার? গুগল ম্যাপ। আমরা ভিডিও দেখার জন্য একটা অ্যাপ ইউজ করি, ওই অ্যাপটার নাম কি? ইউটিউব। ইউটিউব। মেইল করার ক্ষেত্রে ইউজ করি জিমেইল। মিটিং করার ক্ষেত্রে ইউজ করি গুগল মিট। ইনফরমেশন রাখার জন্য ইউজ করি গুগল ড্রাইভ। এই যে আমার পাওয়ার পয়েন্ট, এটা কিন্তু গুগল ড্রাইভে, গুগল স্লাইডে ইউজ করতেছি। গুগলের এরকম অসংখ্য টুল আছে, আমরা জেনে না জেনে ইউজ করি। পুরো অ্যান্ড্রয়েডটাই কিন্তু গুগলের, জানেন তো? অ্যান্ড্রয়েড জি। টেকনোলজিটাই গুগলের। সো এই জন্য বললাম, গুগলের কাছে যেই পরিমাণ ডেটা দুনিয়ার কারো কাছে এই পরিমাণ ডেটা নাই। এরপরে সেকেন্ড হচ্ছে ফেসবুক, 1 নম্বরে গুগল। আপনাকে আপনার ওয়াইফ যেভাবে চিনে, এর চেয়ে ভালোভাবে চিনে গুগল। ঠিক আছে? যে জন্য বলতেছি গুগল অ্যাডস এর বেনিফিট, ফাস্ট মেজারেবল রেজাল্ট। আমরা দ্রুত রেজাল্টটাকে মেজার করতে পারি। আমার এত টাকা খরচ হয়েছে, এত টাকা সেল হয়েছে, গুগল এটা ট্র্যাক করে বের করে দিতে পারে। ট্রাফিক ইজ টার্গেটেড, যেহেতু গুগলের কাছে সবচেয়ে বেশি ডেটা, তাই এক্স্যাক্টলি টার্গেট কাস্টমারকে আমরা কি করতে পারি? ট্র্যাক করতে পারি। আমাকে তখনই টাকা দিতে হয় যখন কেউ আমার অ্যাডে ক্লিক করে, পে পার ক্লিক, তাই না? আর গুগল অ্যাডস দিয়ে আমরা কি করতে পারি? এসইও না করেও গুগলকে টাকা দিয়ে র্যাঙ্কিং এর প্রথমে থাকতে পারি। এরপর আসি কন্টেন্ট মার্কেটিং। হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং? একটা ছবি একটা কন্টেন্ট, একটা ভিডিও একটা কন্টেন্ট, একটা আর্টিকেল একটা কন্টেন্ট। ছবি, ভিডিও, আর্টিকেল বা এগুলোর সমন্বিত রূপও একটা কন্টেন্ট। কন্টেন্ট ক্রিয়েটর যেমন ডিজাইনার একটা ডিজাইন করবে, ভিডিও এডিটর একটা ভিডিও তৈরি করবে, আর্টিকেল রাইটার আর্টিকেল লিখবে। আর আপনার কাজ হচ্ছে, ডিজিটাল মার্কেটারের কাজ হচ্ছে সেই কন্টেন্টটাকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া, অসংখ্য মানুষের কাছে সেই কন্টেন্টটাকে ছড়িয়ে দেওয়া। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটারের কাজ। এখন আপনি এই কন্টেন্ট মার্কেটিংটা কিভাবে করতে পারেন? কেউ আইডিয়া বলেন তো আমাকে, কিভাবে আপনি কন্টেন্টটা বিভিন্ন মানুষের কাছে ছড়াই দিবেন? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বুস্ট করে। ইয়েস, সোশ্যাল মিডিয়া। আর আহ, মেইল মার্কেটিং এর মাধ্যমে।
ইমেল মার্কেটিং এর মাধ্যমে। আর ভাইয়া আমরা তো ফেসবুকে অ্যাড রান করে তো পারি। হ্যাঁ, এটাই তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, একজন বলেছেন। আর একটু আগে যেটা বুঝাইলেন গুগল এসইওর মাধ্যমে, এসইওর মাধ্যমে ফাইন। আর হ্যাঁ, ইউটিউবের মাধ্যমে করা যায়। ইউটিউবের মাধ্যমে করা যায়। হ্যাঁ, ভাই ব্লগিং এর মাধ্যমে করা যায়, ই বুক ব্লগিংটাই তো এসইও আর কি, ব্লগিংটাতেই তো এসইও করতে হয় এটাই। আর ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলোর এগুলো মাধ্যমে তো করা যায় এই বলেছেন সমস্ত সোশ্যাল মিডিয়া, সাইটগুলো। সোশ্যাল মিডিয়া তো বলেছেন, এগুলো সব সোশ্যাল মিডিয়া। লিঙ্কডইনের মাধ্যমে করা যায় ভাইয়া। এটাও সোশ্যাল মিডিয়া। ভাইয়া ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং বলেছেন একজন। আর কোনো আছে আইডিয়া? আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, আমরা বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের মার্কেটিংটা করতে পারি, কন্টেন্ট মার্কেটিংটা করতে পারি ইমেলের মাধ্যমে, এসইও করে, সোশ্যাল মিডিয়ায় মানে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম ইত্যাদিতে। আমরা গুগল অ্যাডসের মাধ্যমে করতে পারি, ইউটিউবের মাধ্যমে করতে পারি, অসংখ্য প্ল্যাটফর্মে কন্টেন্টটাকে মার্কেটিং করতে পারি। কেন দরকার? একটা কন্টেন্ট ক্রিয়েটর, একটা আর্টিকেল রাইটার একটা আর্টিকেল লিখে দিল চমৎকার করে, এটা যদি মানুষ নাই পড়ে তাহলে তো আপনার কোনো লাভ নাই। একটা ডিজাইনার একটা ডিজাইন করে দিল, ডিজাইনটা যদি মানুষ নাই দেখে তাহলে তো আপনার লাভ নাই। ভিডিও এডিটর ভিডিও তৈরি করে দিল, ভিডিওটা মানুষের কাছে পৌঁছে না দিতে পারলে আপনার লাভ নেই। তাহলে কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েট করে দিবে, আর ডিজিটাল মার্কেটারের কাজ সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। ঠিক আছে? দেখেন, একটা আর্টিকেল যখন লিখি বা কন্টেন্ট যখন লিখি কি করি? ফার্স্টে কিওয়ার্ড রিসার্চ করি, কোন কিওয়ার্ডে মানুষ বেশি বেশি সার্চ করে, অন্যান্য মানুষের কন্টেন্ট দেখি, আরো 10টা আর্টিকেল দেখি, সে অনুযায়ী কন্টেন্টটা রাইট করি, সেটার সাথে একটা ডিজাইন অ্যাড করি, এবং ডিজিটাল মার্কেটার সেটাকে বিভিন্ন মিডিয়ায় প্রমোট করে শেয়ার করে, আচ্ছা, এখানে মার্কেটিং নিয়ে পড়াশোনা করছেন কে আছেন বলেন? ভাইয়া আমি। হ্যাঁ, মার্কেটিং। ভাই আপনার নামটা কি জানো ভাইয়া? পিশান আহমেদ ভাইয়া। হ্যাঁ ভাই, বলেন তো মার্কেটিং এর 4P কি? প্রোডাক্ট, প্লেস, প্রাইস এন্ড প্রমোশন। ফাইন। আচ্ছা, কিন্তু ডিজিটাল মার্কেটিং এ আমরা দেখব 7P। কিভাবে দেখি? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, পিপল, প্রসেস, ফিজিক্যাল এভিডেন্স, এই 7টা পি দেখব। 1 নম্বরে আসি প্রোডাক্ট। আপনি যেই প্রোডাক্টের বা যে সার্ভিসের ডিজিটাল মার্কেটিং করবেন সেটা হতে হবে চাহিদা সম্পন্ন, মানে মানুষ এটাকে গুগলে সার্চ করে, এটা ডিমান্ড আছে, চাহিদা আছে। যেই প্রোডাক্টের চাহিদা নাই, ডিমান্ড নাই, যে সার্ভিসের চাহিদা নাই বা ডিমান্ড নাই, ওইটাকে নিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন না। তার মানে প্রোডাক্ট হতে হবে কি? অবশ্যই ডিমান্ডেবল। প্রোডাক্টের ডিমান্ড না থাকলে দুনিয়ার সেরা মার্কেটার ধরেও ডিজিটাল মার্কেটিং করতে পারবেন না। দুই নাম্বার হচ্ছে প্রাইস। 100 টাকার একটা প্রোডাক্ট বললেন 120 টাকা, এরপর ডিজিটাল মার্কেটারকে বললেন মার্কেটিং করতে। এখন ইন্টারনেটে তো সবাই প্রাইস চেক করতে পারে, উন্মুক্ত, তাই না? এখন 100 টাকার জিনিস 120 টাকা বললেই কি মানুষ কিনবে, যত ভালো মার্কেটিংই করেন না কেন? কখনোই না। তাহলে সার্ভিস হলে অবশ্য সার্ভিসের ক্ষেত্রে প্রাইসটা ভ্যারি করে অনেক বেশি, কিন্তু প্রোডাক্ট তো সেম।
তাই না? তো প্রোডাক্টের প্রাইস কিন্তু বাড়ালে মানুষ কিনবে না। তো প্রাইস হতে হয় কম্পিটিটিভ, মানে প্রতিযোগীরা যেরকম প্রাইস দিচ্ছে আপনাকে ওই রকম একটা প্রাইসে সেল করতে হবে। বেশি প্রাইস দিয়ে ডিজিটাল মার্কেটার ধরলেই সে আপনাকে রাতারাতি সেল এনে দিতে পারবে না। ভাইয়া প্রাইস অনেক সময় বেশি কমাই দিলেও কাস্টমার থাকে না। আমি কমায় দেওয়ার কথা বলি নাই, আমি বলছি কম্পিটিটিভ, মানে 8-10 কম্পিটিটিভ, হ্যাঁ জন যেরকম competitive দিচ্ছে আপনাকেও কি সেরকম একটা কম্পিটিটিভ দিতে হবে। প্রাইস দিতে হবে। ঠিক আছে, প্রতিযোগিতামূলক প্রাইস, 8-10 জন থেকে আপনার আইডিয়া নিতে হবে প্রাইস। আচ্ছা, এরপর আসি আমরা প্লেস, কিভাবে সেল করি, কোন প্লেসে সেল করি। আমরা অনলাইন থেকে সেল করি। অনলাইনের প্লেসটা হচ্ছে কি, মানে নর্মালি মিডলম্যান খুব কম থাকে, অনেক ক্ষেত্রে থাকেও না। যারা মার্কেটিং নিয়ে পড়ছেন তারা জানেন আমরা কি দেখছি, উৎপাদক থেকে পাইকার, পাইকার থেকে খুচরা ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী থেকে ভোক্তা, এইভাবে প্রোডাক্টটা আসে না। মানে একটা উৎপাদনকারী উৎপাদন করে, সে কি করে পাইকারের কাছে দেয় বা ডিলারের কাছে দেয়। ডিলার কাকে দেয় বা পাইকার কাকে দেয়? খুচরা ব্যবসায়ীর কাছে দেয়। খুচরা ব্যবসায়ী কার কাছে প্রোডাক্টটা দেয়? ভোক্তার কাছে বা আমাদের কাছে দেয়, তাই না? তাহলে ডিজিটাল মার্কেটিং এ কি হয়, এই অনেক ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট উৎপাদক ভোক্তার কাছে বিক্রি করে দিতে পারে, তাই না? ডিজিটাল মার্কেটিং এ এটা অনেক ক্ষেত্রেই সম্ভব। মিডলম্যান থাকতে পারে, যেমন ই কমার্স গুলো মিডলম্যান, কিন্তু অনেক ক্ষেত্রেই কি করে, ডাইরেক্ট ম্যানুফ্যাকচারারই কি করতে পারে, ভোক্তার কাছে সেল করতে পারে। এই ব্যারিয়ারটা ডিজিটাল মার্কেটিং এ নাই, প্লেসটা উন্মুক্ত। এরপর প্রমোশন, আমরা যত ধরনের অ্যাড রান করি, যেটাকে আপনারা বুস্ট বলেন, ফেসবুকে গুগলে বিভিন্ন ধরনের অ্যাড রান করি, এই অ্যাড রান গুলা হচ্ছে প্রমোশন। এই ক্ষেত্রে আমরা অফার দিতে পারি, ডিসকাউন্ট দিতে পারি, একটা কিনলে একটা ফ্রি দিতে পারি, ঠিক আছে, আগে আসলে আগে পাবেন, কত কিছু দিয়ে অফার দেওয়া যায়। এই যে প্রমোশন করি আমরা বিভিন্ন জায়গায়, পেইড প্রমোশন, এটা হচ্ছে প্রমোশন। এরপর হচ্ছে পিপল। পিপল মানে হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্স, কার কাছে বিক্রি করবেন, আপনার টার্গেট কাস্টমার কারা সেটা। সব প্রোডাক্ট ম্যান উইমেন দুজনেই কিনবে না, শুধু উইমেনরা কিনবে। কিছু প্রোডাক্ট শুধু ম্যানরা কিনবে, কিছু প্রোডাক্ট শুধু ইয়াং পিপলরা কিনবে, কিছু প্রোডাক্ট শুধু বিজনেসম্যানরা কিনবে, এরকম বিভিন্ন প্রোডাক্ট আছে না? সো আপনার টার্গেট কাস্টমার কারা, এটা আপনাকে খুঁজে বের করতে হবে, এটাকে আমরা কি বলি, পিপল। এরপর প্রসেস, কোন প্রসেসে সেল করব, অ্যাডভান্স টাকা নিয়ে সেল করব নাকি ক্যাশ অন ডেলিভারিতে সেল করব, নাকি আমরা আগে কিছু টাকা নিব, প্রোডাক্ট ডেলিভারির পর বাকি টাকা নিব, কোন প্রসেসে সেল করব সেটা। আর লাস্ট ওয়ান হচ্ছে ফিজিক্যাল এভিডেন্স। ফিজিক্যাল এভিডেন্স এটা একটু বলি, হোয়াট ইজ ফিজিক্যাল এভিডেন্স? কে বলতে পারবেন প্রোডাক্ট এবং সার্ভিসের মধ্যে পার্থক্য কি, পণ্য এবং সেবার মধ্যে পার্থক্য কি, কে বলতে পারবেন? টেনজিবল আর ইনটেনজিবল ভাইয়া। হ্যাঁ, টেনজিবল এন্ড ইনটেনজিবল। আর কেউ কিছু বলতে পারবেন? মানে প্রোডাক্টকে ধরা যায় ছোঁয়া যায়, সার্ভিসকে ধরা যায় না ছোঁয়া যায় না, পণ্যকে ধরা যায় ছোঁয়া যায়, সেবাকে ধরা যায় না ছোঁয়া যায় না। আর কেউ একটা পার্থক্য বলেন। আচ্ছা বলেন তো, আমি যে আপনাদেরকে পড়াচ্ছি এটা কি প্রোডাক্ট না সার্ভিস? সার্ভিস। সার্ভিস, মানে এখানে আপনারা সার্ভিসের জন্য পে করছেন, তাই না? Fine. Yes. কিন্তু আপনি যদি একটা ফোন কিনেন, এটা কি প্রোডাক্ট না সার্ভিস? Product. প্রোডাক্ট। মানে প্রোডাক্টকে ধরা যায় ছোঁয়া যায়, সার্ভিসকে ধরা যায় না ছোঁয়া যায় না। আচ্ছা, এখন দেখেন ফিজিক্যাল এভিডেন্স, যেটা বলতেছিলাম, মানে প্রোডাক্টের ফিজিক্যাল এভিডেন্স আছে, মানে একটা অস্তিত্ব আছে, ধরা যায় ছোঁয়া যায়, কিন্তু সার্ভিসের কোনো ফিজিক্যাল এভিডেন্স নাই। আপনি আমার ক্লাস করা না পর্যন্ত আপনি কি বলতে পারবেন আমার ক্লাস কেমন? না। তাহলে আগে তো করতে হবে, তারপরে তো আপনি এবার ভালো একটা বা মন্দ আপনি একটা মন্তব্য করতে পারবেন। কিন্তু প্রোডাক্ট আপনি কিন্তু না কিনেও হাতে নিয়ে দেখতে পারেন, নাড়াচাড়া করতে পারেন, তাই না?
ফোনটা নিয়ে একটা ছবিও তুলতে পারেন। দোকান থেকে ফোন নিয়ে দেখি ছবি একটা তুলে কেমন ছবি আসে, তাই না? কিন্তু সার্ভিস কি এটা করা যায়? করা যায়। সেই জন্য প্রোডাক্টের কোনো প্রোডাক্টের ফিজিক্যাল এভিডেন্স আছে, সার্ভিসের কোনো ফিজিক্যাল এভিডেন্স নাই। ডিজিটাল মার্কেটিং এর সমস্যাটা আরো প্রকট। একটা ফোনের ফিজিক্যাল এভিডেন্স আছে, কিন্তু আপনি অনলাইনে ফোনটা দেখলে অনলাইন থেকে কি ফোনটা হাতে নিতে পারেন, ধরতে পারেন, ছুঁতে পারেন, ছবি তুলতে পারেন? না ভাইয়া। অনলাইন থেকে তো পারেন না। তাহলে অনলাইনে কোনো প্রোডাক্টেরই কি নাই? ফিজিক্যাল এভিডেন্স নাই। এটার একটা সলিউশন বের করছে মার্ক জাকারবার্গ। কেউ বলতে পারবেন সলিউশনটা কি? কারো আইডিয়া নাই? আবারও আমার প্রবলেমটা বুঝেন। অনলাইনের প্রোডাক্টগুলো তো ধরা যায় না, হাতে নিয়ে দেখা যায় না, কিন্তু একটা দোকান থেকে তো আমরা প্রোডাক্টটা হাতে নিয়ে দেখতে পারি, ধরতে পারি। তাহলে যে অনলাইনের প্রোডাক্টগুলো আমরা হাতে নিয়ে ধরতে পারি না, বিস্তারিত আমরা দেখতে পারি না, তাহলে বলেন তো এটার সলিউশন বের করছে মার্ক জাকারবার্গ, ফেসবুকের প্রতিষ্ঠাতা। ভাইয়া এটা হচ্ছে আমি যে স্টোর থেকে পারচেজ করতে চাই কোনো প্রোডাক্ট বা সেই পেজ থেকে, আমি আগে সেই পেজের রিভিউ চেক করব, সেই প্রোডাক্টের রিভিউ চেক করব, দেন প্রোডাক্ট আমি হাতে নিতে পারলেন? না হাতে তো নিতে পারলাম না, কিন্তু রিভিউ চেক করলাম, ছবি দেখলাম, তাকে চ্যাট বক্সে বা মেসেজে আমি দেখতে চাইলাম যে আমাকে রিয়েল পিক দেন, এই টাইপের আর কি বিষয়টা আমার কাছে মনে হচ্ছে। এর বেশি কিছু কেউ বলতে পারবেন? ভাইয়া মেটাভার্স যেটা বলা হয়েছিল। মেটাভার্স, এক্স্যাক্টলি। মেটাভার্স সম্পর্কে কেউ জানেন নাকি শুধু নামই শুনতেছেন? মেটা মেটা আমরা যেরকম রিয়েল লাইফে ফ্রেন্ডের সাথে অন প্লেস বা সামনাসামনি কথা বলতে পারি, মেটাভার্সেও আমি আমার প্লেসে আর আমার ফ্রেন্ড হচ্ছে ধরেন ঢাকায় বা কোথাও আছে, তো আমরা হচ্ছে অ্যাভাটার যেরকম আমরা ইউজ করি বা দেখি, ওরকম সিচুয়েশনে আমি আমার ফ্রেন্ডের সাথে ওরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে একসাথে আছি, ওরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা যাবে, সামথিং লাইক দ্যাট। রাইট। আপনি দেরি করে আসলেও আপনি সবার চেয়ে ভালো বুঝতে পারছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এবার দেখেন, ধরেন আমি আপনাদের ক্লাস নিচ্ছি অনলাইনে, আপনি যদি মেটার একটা গ্লাস ইউজ করেন, আমি কি দেখবো? সবাই আমার সামনে ল্যাপটপ নিয়ে বসে কাজ করতেছেন। আর আপনারা ওই ক্লাসটা পড়লে কি দেখবেন? সবাই ল্যাপটপ নিয়ে কাজ করতেছেন এবং আমি আপনাদের সামনে ফিজিক্যালি উপস্থিত হয়ে আপনাদেরকে পড়াচ্ছি। শুধু গ্লাসটা পড়বেন, এই দৃশ্য দেখতে পারবেন। এই দৃশ্যটা ক্রিয়েট করা যায় মেটাভার্সে। আপনার হাতে প্রোডাক্ট নাই, কিন্তু আপনি ফিল করতে পারবেন প্রোডাক্টটা এরকম। আপনি কোনোদিন ধরেন দার্জিলিং যান নাই, দার্জিলিং এর একটা হোটেল, এই হোটেলে থাকেন নাই, আপনি মেটার চশমাটা দিয়ে এই হোটেলটা কেমন পুরো ভালোভাবে দেখতে পারবেন। এই দার্জিলিং এর এই স্থানটা কেমন আপনি ভালোভাবে দেখতে পারবেন। ঠিক আছে? সো মেটাভার্সে যেটা হয়, ফিজিক্যাল এভিডেন্স দূর করার জন্য তারা কাজ করছে। এটাকে ফেসবুকের ভাষায় বলে অগমেন্টেড রিয়েলিটি। এই গ্লাসটা পড়লে আপনার কাছে সব বাস্তব মনে হবে। ধরেন আপনার একটা ফ্রেন্ড 10 বছর আগে মারা গেছে, ওই ফ্রেন্ডের সাথে আপনি এখন বসে মিট করতে পারবেন। আপনি ওই গ্লাসটা পড়লে মনে হবে আপনার ফ্রেন্ড আপনার সাথে কথা বলছে, আপনার সাথে একসাথে চা খাচ্ছে। ঠিক আছে? মানে একটা অন্য একটা রাজ্যে আপনাকে নিয়ে যাবে ওই গ্লাসটা পড়লে। আপনি সব যেটা আপনি চাচ্ছেন ওই ধরনের একটা সিন ক্রিয়েট করে, দৃশ্য ক্রিয়েট করে আপনি দেখতে পারবেন। ঠিক আছে?
এটা হচ্ছে মেটাভার্স। কখনো সময় পেলে আপনাদেরকে এর চেয়ে বেশি কিছু বলবো না। তো অর্থাৎ ফিজিক্যাল এভিডেন্স যেটা নাই, এটা কি করে দেয়? দূর করে দেয় মেটাভার্স। আচ্ছা, এবার আসি ডিজিটাল মার্কেটিং এর আরেকটা পার্ট, সেটা হচ্ছে খুবই অ্যাডভান্স পার্ট। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং মিন্স প্রোডাক্ট একজনের বিক্রি করে দিবে আরেকজন, এই জন্য সে কমিশন পাবে। একজনের প্রোডাক্ট আরেকজন বিক্রি করে কমিশন পাবে, এটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। যেমন প্রোডাক্টটা হতে পারে অ্যামাজনের, বিক্রি করে দিলেন আপনি কমিশন পাবেন। ঠিক আছে, প্রোডাক্টটা হতে পারে অন্য একটা প্রতিষ্ঠানের, আপনি বিক্রি করে দিয়ে আপনি কমিশন পাবেন। যেমন দেখাই আপনাদেরকে, ধরেন আপনি গুগলে লিখলেন বেস্ট কিচেন ফসেট ফর লো ওয়াটার প্রেশার, এটা লিখলাম। তো এখানে দেখেন লেখার পর অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে, তাই না? এখান থেকে দেখেন, আমি যদি এখানে ক্লিক করি বব ভিলা, এটাতে ক্লিক করি, এই যে বব ভিলা, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই যে এখানে কি আমাকে কিছু ফসেট দেখাচ্ছে। ক্লিক করি, কোথায় চলে গেলাম আমরা? অ্যামাজনে। আমি ছিলাম কোথায়? এই বব ভিলাতে ছিলাম না? এখন কোথায় চলে আসলাম? অ্যামাজনে। তার মানে এখন কেউ যদি এই প্রোডাক্টটা অ্যামাজন থেকে কিনে এই $264 দিয়ে, তাহলে বব ভিলা কি করবে? একটা কমিশন পাবে। ঠিক আছে, সো এখান থেকে কেউ কোনো প্রোডাক্ট কিনলে, অ্যামাজন থেকে কেউ কোনো প্রোডাক্ট কিনলেই বব ভিলা কমিশন পাবে। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। প্রোডাক্ট বব ভিলার না, প্রোডাক্ট হচ্ছে অ্যামাজনের, সে বিক্রি করে দিচ্ছে। এই যে দেখেন, এটাও কার? অ্যামাজনের, সে বিক্রি করে দিচ্ছে, এজন্য সে কমিশন পাবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এখানে তিনটা পক্ষ থাকে। একটা হচ্ছে পাবলিশার। পাবলিশার মানে যে কন্টেন্ট গুলা তৈরি করে, যেমন এই যে এখানে পাবলিশার কে? বব ভিলা, সে কন্টেন্টটা তৈরি করছে না, এই যে আর্টিকেলটা লিখছে না, সে হচ্ছে পাবলিশার। আচ্ছা, আরেকটা পক্ষকে কাস্টমার, যে কিনে, অর্থাৎ এই ফসেটটা যে কিনবে, এই যে সিটে ক্লিক করে এই প্রোডাক্টটা যে কিনবে, সে হচ্ছে কি? কাস্টমার। ঠিক আছে, আরেকটা পক্ষ হচ্ছে মার্চেন্ট। মার্চেন্ট মানে অ্যামাজন, যে কমিশনটা দিবে। অর্থাৎ আপনি একটা কন্টেন্ট লিখবেন, ওইখান থেকে আপনার প্রোডাক্টের রিভিউ দেখে কেউ কিনবে, কাস্টমার কোনো কিছু কিনলে অ্যামাজন আপনাকে কমিশন দিবে। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা হচ্ছে আপনাদের একটা খুবই লেন্দি প্রসেস, এটা আপনার শিখতেই মোটামুটি 6 মাস লেগে যাবে, কিন্তু যেহেতু ডিজিটাল মার্কেটিং এর পার্ট, আমি একটু বললাম। এটা অ্যাফিলিয়েট মার্কেটিং, জাস্ট জেনে রাখেন। আচ্ছা, এরপরে আমরা আসি সেলস ফানেল। আমরা সেলস ফানেলকে বলি আইডা মডেল, AIDA, আইডা মডেল। এর বাংলা মিনিং হচ্ছে অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। এক নম্বরে কি থাকে? অ্যাটেনশন। একটা উদাহরণ দেখেন, আপনি
1 লক্ষ মানুষকে অ্যাড দেখাইছেন, আপনার অ্যাডটা যারা যারা দেখছে, যাদের দৃষ্টি আকর্ষণ করতে পারছেন, এটা হচ্ছে অ্যাটেনশন। 1 লক্ষ মানুষ অ্যাড দেখছে, কথার কথা ধরে নেন, এর মধ্যে 10,000 মানুষ কি করছে, অ্যাডটা দেখার পর দেখি ওরা কি বলতে চায়, দেখি ওদের ভিডিওটা কি বলতে চায়, ওদের ছবিতে কি অফার লেখা একটু দেখি, ওদের ওয়েবসাইটে যাই, দেখি ওদের কি আছে প্রোডাক্ট, আগ্রহ দেখাইছে 10,000 মানুষ, এটা ইন্টারেস্ট। 10,000 মানুষ আগ্রহ দেখানোর পরে এর মধ্যে ডিজায়ার হচ্ছে মানে কেনার ইচ্ছা, 2,000 মানুষের কেনার ইচ্ছা হয়েছে, ফাইন, ওদের তো প্রোডাক্টটা ভালোই, তাহলে আমি দেখি এটা আমি কিনতে পারি কিনা, ওদের সার্ভিসটা তো ভালোই, দেখি কিনতে পারি কিনা, এটা হচ্ছে ডিজায়ার। ডিজায়ার মানে কেনার ইচ্ছা। আর 4 নম্বরে হচ্ছে অ্যাকশন। অ্যাকশন মানে ফাইনালি পারচেস করে ফেলা। এবার এখন দেখেন 2,000 মানুষ কেনার ইচ্ছা হয়েছে, এর মধ্যে ফাইনালি দেখবেন 500 জন মানুষ কিনছে, বাকিদের কি ডিসিশন চেঞ্জ করে ফেলছে, এটাই হয়। তাহলে এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, এই পার্টটা, অ্যাওয়ারনেস পার্টটা তো বড় কেন, এর মানে হচ্ছে অসংখ্য মানুষ অ্যাড দেখবে, এর মধ্যে সবার ইন্টারেস্ট হবে না, কিছু মানুষের ইন্টারেস্ট হবে, ইন্টারেস্ট হওয়ার পরে সবার কেনার ইচ্ছা হবে না, ডিজায়ার হবে না, কিছু মানুষের ডিজায়ার হবে, ডিজায়ার থেকে সবাই আলটিমেটলি কিনবে না, অ্যাকশন নেবে না, কিছু মানুষের অ্যাকশন নেওয়া হবে। এটা হচ্ছে সেলস ফানেল। দেখেন এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, তিনটাই দেখেন, মানে নিচে কি নাই, তলা নাই। অ্যাওয়ারনেস থেকে কিছু মানুষ কোথায় পড়বে, ইন্টারেস্টে, এটারও তলা নাই। কিছু মানুষ কি করবে, ডিজায়ারে পড়বে, এখান থেকে কিছু মানুষ কি করবে, অ্যাকশনে পড়বে। আপনি যাদেরকে অ্যাড দেখান সবাই কিন্তু কিনবে না। এই ফানেলে আমাদেরকে, এই ফানেলের ভিতর দিয়ে কাস্টমারকে ঢোকাতে হয়। আমরা অ্যাডগুলো যখন রান করি তখন আমরা দেখবো এই ফানেলটা কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে এই ফানেলের মধ্যে আমরা কাস্টমারকে বন্দি করতে পারি। বুঝতে পারছেন মডেলটা আপনারা? জি ভাইয়া। এবার বলেন এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বলেন। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া আইডা মডেলের মধ্যে যে অ্যাটেনশনটা আছে, এখান থেকে মাস মার্কেটিং করা হয় নাকি টার্গেট মার্কেটিং করা হয়? অ্যাটেনশনে আসলে অনেক ক্ষেত্রেই ম্যাস মার্কেটিংটা করা হয়। আচ্ছা, ঠিক আছে, অ্যাটেনশনের মূল উদ্দেশ্য অসংখ্য মানুষকে অ্যাড দেখানো, ঠিক আছে, অ্যাড দেখানো এই লেভেলে। দ্বিতীয় লেভেলে ইন্টারেস্টে মানুষের আগ্রহ সৃষ্টি করা। 3 নম্বরে এসে মানুষকে এবার কিনতে প্রলুব্ধ করা। আর 4 নম্বরে এসে মানুষকে কিনিয়ে ছাড়া। ঠিক আছে, এই অ্যাটেনশনে আসলে অডিয়েন্সটা একটু ব্রডার হয়। আর কারো কোনো প্রশ্ন আপনাদের? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আজকে কি সেকেন্ড ক্লাস? জি ভাই, আজকে সেকেন্ড ক্লাস। আমি তো ফার্স্ট ক্লাসে জয়েন করতে পারি না, মানে আমি বলতেছি পরে, তাহলে আমাদের কি ফার্স্ট ক্লাসের ভিডিওটা দেওয়া হবে না? ফার্স্ট ক্লাসে ভাইয়া ওরিয়েন্টেশন ছিল, এখানে কোনো কিছু পড়ানো হয় নাই, আজকে থেকেই পড়ানো শুরু। আর আজ কোর্স আউটলাইনটা দেওয়া হবে? কোর্স আউটলাইন দিয়ে দিয়েছি, আমি আবার একটু দিয়ে দিই।